একদম তিন পতন নিস্তব্ধতা আলোচনা সবাই এখানে জনসভা নয় সবাই চুপ তো শুনো হ্যাঁ এগুলি শুনতে হবে যতক্ষণ না তোমরা এগুলি না শুনবা জানতে পারবে না না জানলে কিন্তু আন্দোলন করতে পারবে না আমরা যত স্লোগান দিই যত হইচই করি কিন্তু আমরা যদি জিয়া রহমান সম্বন্ধে না জানি তাহলে কিন্তু আমরা আন্দোলনের কোনো শক্তি পাবো না বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার কালু তুমি ফটোটা নিয়ে সরে যাও হ্যাঁ তোমার জন্য সবাই দেখতে পাচ্ছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথেষ্ট অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন আয়োজিত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মূল প্রতিপাদ্য বিষয় শিল্প বাণিজ্য ও অর্থনীতিতে শহীদ জিয়ার অবদান শীর্ষক এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি যিনি কষ্ট করে আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে শুধু ঢাকা থেকে ওনার অনুষ্ঠান বাদ দিয়ে এই চট্টগ্রামের মাটিতে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন পাশাপাশি এখানেই উনি শেষ বিদায় নিয়েছেন এই পবিত্র বন্দরনগরী চট্টগ্রামে ছুটে এসেছেন সেই প্রধান অতিথি স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য যুবদলের প্রাক্তন সাধারণ সম্পাদক ১/১১ পরবর্তী দুঃসময়ে যাকে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে উদ্বেলিত আন্দোলনে আমরা দেখেছি সেই আমাদের সম্মানিত নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রাক্তন সংসদ সদস্য জননেতা জনাব গোলাম আকবর খন্দকার আজকে বক্তব্য রেখেছেন এই চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন এজিএস জনাব মাহবুবুর রহমান শামীম মঞ্চ উপবিষ্ট রয়েছেন সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আবু সুফিয়ান ভাই মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় শ্রমিক দলের বিভাগীয় সভাপতি কেন্দ্রীয় শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমউদ্দিন বিএনপির মহানগরের প্রাক্তন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আজকে যিনি সঞ্চালক অত্যন্ত কষ্ট করে গত 7টি দিন মাথার গাম পায়ে ফেলে আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য কষ্ট করেছেন নগর বিএনপির সদস্য সচিব জননেতা জনাব আবুল হাশেম বক্কর ভাই সহ এবং আমাদের বিভিন্ন পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কোচি সহ মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ বিশেষ করে যাদের কারণে আজকের অনুষ্ঠান সফল হয়েছে আমার চট্টগ্রাম মহানগর বিএনপির 43টি ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ 15টি থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আমার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল চালক দল জাসাস কৃষক দল সহ সমস্ত ওলামা দল সহ সমস্ত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন তাঁতি দল সহ সবাইকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা আজকে অনুষ্ঠানটিকে ধারণ করতে গিয়ে আপনারা অনেক কষ্ট করছেন এই জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ
সম্মানিত সমাবেশ, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, জিয়া তুমি আছো মিশে সারা বাংলার ধানের শীষে, ধানের শীষ। এটাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। অর্থাৎ মাটি এবং মানুষের নেতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে আমরা মাটি ও মানুষের জনগণের অধিকার রক্ষার জন্য আমরা রাজপথে আছি। আমাদের নেতা জিয়া রহমান আই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছে। I, Major Jia, do hereby proclaim the independence of Bangladesh বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। এই মেজর জিয়া ৭৫-এর পরবর্তী বটমলেস বাস্কেটকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে। 19 দফা কর্মসূচি আমাদের অন্তরে উনি দিয়েছে, 20 সালা পরিকল্পনা উনি দিয়েছে। কৃষকের আইলে আইলে, শ্রমিকের বস্তিতে বস্তিতে রাজনীতিকে নিয়ে গেছে। আজকে বাংলাদেশ যে 3টি সেক্টরের উপর দাঁড়িয়ে বাংলাদেশের যে বাটেবরা মেরুদণ্ড এখনো পর্যন্ত কিঞ্চিত আছে, সেটাই শহীদ জিয়ার অবদান। সেটা আপনি কৃষিক্ষেত্রে বলুন, কিংবা গার্মেন্টস সেক্টরে বলুন, কিংবা শ্রম জনশক্তি বলুন, যে 3টি সেক্টরের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আছে এখনো কিছুটা, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া। কাজে আজকে বাংলাদেশের ইতিহাস যদি আপনাকে রচনা করতে হয়, শহীদ জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের কোন ইতিহাস রচিত হবে না। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী যতদিন বহমান থাকবে, মহান স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে সোনার অক্ষরে লিখিত থাকবে। এই রাজনীতির ধারাবাহিকতায় আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র দশকে এই স্বৈরাচারী এরশাদকে বিদায় দিয়ে 91-তে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ কে দেশ নায়ক জনাব তারেক রহমানের সাংগঠনিক ভিটের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ আমরা শপথ নিতে চাই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, খাবারের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন, মানবাধিকার, কথা বলার অধিকার আদায়ের সংগ্রামে আমরা জাতীয়তাবাদী আদর্শ নিয়ে রাজপথে আছি, থাকবো। মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ছেড়ে ঘরে যাব না। ইনশাআল্লাহ গণতন্ত্রের সব সময় জয় হয়েছে, এইবারও গণতন্ত্রের বিজয় হবে। এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। পতনের ঘন্টা ইতিমধ্যেই বাজা শুরু হয়ে গেছে। ওই সেনাবাহিনীর প্রাক্তন প্রধান আজিজ, ওই পুলিশের প্রাক্তন প্রধান বেনজির পতন ঘন্টা বেজে গেছে। আরো অনেকের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা জনগণকে উপহার দিব। ধন্যবাদ জানাচ্ছি এখানে কষ্ট করে আমার ভাইরা, মা বোনেরা আজকে কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটিকে সফল করেছেন। যারা বলেছেন নির্বাচনের পরে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে বলতে চাই এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে বিএনপি আছে, থাকবে এবং এই আন্দোলনে এই স্বৈরাচারের সম্মান প্রদান করেছে। ধন্যবাদ সবাই। এই মিছিল বন্ধ করো।
এই সাংবাদিকদের জন্য জায়গা করো প্রথমে। এই লিটন, সাংবাদিকদের জায়গা দাও। আমাদের প্রেস, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া সবাইকে জায়গা করে দাও, জায়গা করে দাও। সঙ্গে বন্ধুগণ, একটু পরেই যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আমি যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির আন্দোলনের আরেকজন সিপাহসালার, একেবারে একজন দুর্জয় সৈনিক, এখনো বিএনপির এই দুর্দিনের একজন রাজপথের কান্ডারি, বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা জনাব বাবুল কয়েশ্বর চন্দ্র রায়, জনতা জনাব বাবুল কয়েশ্বর চন্দ্র রায়। আমরা এখানে সমাবেত কেন হচ্ছে? আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী, সুতরাং আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো, তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যতক্ষণ অনুষ্ঠান চলবে নীরবতা বলব। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে হাতে তালি হয় না, আর এই উত্তেজিত কণ্ঠে স্লোগানটা হয় না। তাই আমাদের সেই শহীদ জিয়ার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে আমরা অনুষ্ঠানটি শেষ সম্পন্ন করতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কথা শোনেন মনোযোগ দিয়ে, দয়া করে হাতে তুলে দেবেন। আর স্লোগান আপাতত দরকার নাই, স্লোগান অনেক দিয়েছেন, নানামুখী স্লোগান দিয়েছেন। আজকে কিন্তু একমুখী স্লোগান হওয়ার কথা ছিল, জিয়া ছাড়াও অন্য কোনো নামে স্লোগানটা না দেওয়াটা ভালো ছিল। যাক দিয়েছে, ভালো আবেগ, নেতাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। না জানিলে আবার অনেক সময় নেতারা মনে কষ্ট পায়, তাই আপনাদের কোনো দোষ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত শহীদ জিয়ার ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আমাদের অত্যন্ত সংগ্রামী এবং সকলের প্রিয় নেতা কর্মী, চট্টগ্রাম নগরবাসীর সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর শাহাদাত হোসেন উপস্থিত। আমি সবাইকে তো ছিলেন আপনারা নাকি? কথা ছিলেন না কাজে ছিলেন? কাজে ছিলেন। প্রত্যেকটি নেতাই কিন্তু যার যার অবস্থান থেকে আপনাদের পাশে থেকে আন্দোলন সংগ্রামে আজকে তারা প্রতিষ্ঠিত, যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বা যারা মঞ্চে এসেছেন। আমি সকল আমার সম্মানিত সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আর আজকের আয়োজনে যারা পরিশ্রম করেছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি নাম বলছি না, আমি জানি অনেকের পরিশ্রমের ফসল। আর কার জন্য করছেন? যিনি আমাদের রাজনীতির জাতীয়তাবাদী বা দেশপ্রেমের রাজনীতির যিনি সৃষ্টি করেছেন, যিনি বাংলাদেশের সৃষ্টির সূচনা করেছেন। আপনারা চট্টগ্রামের মানুষ অত্যন্ত গর্বিত
এবং একটা অহংকারের জায়গা আছে জাতির সাথে। কারণ জিয়া রহমানের প্রথম বাংলাদেশ শুরু হয়েছিল 25, 26 এবং 27 মার্চের খণ্ড খণ্ড ঘোষণার মতো। আমরা অনেকেই জানি 27 তারিখ না, উনি 25 মার্চ কালো অন্ধকার রাত্রিতে যখন গণহত্যা চলছিল নির্বিচারে পাক বর্বর বাহিনী কর্তৃক, তখন তিনি হালি শহরের একটা রাস্তায় একটি টুলের উপরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এই রিভোল্ট এগেইনস্ট পাকিস্তান আর্মি 16 এটা এখন আপনাদের কাছে বিপ্লব উদ্যোগ বলে খ্যাত, তাই না? অর্থাৎ প্রথম কি করেছেন? রিভোল্ট করেছেন। কার বিরুদ্ধে রিভোল্ট করেছেন? পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে। কেন রিভোল্ট করেছিলেন? তাদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ। একটা সাধারণ মেজর, 8ম রেজিমেন্টের তিনি কিন্তু পূর্ণাঙ্গ অধিনায়ক নন। তার যে অধিনায়ক ছিল কর্নেল জাজুয়া, তিনি ছিলেন উপ অধিনায়ক। এবং জাজুয়াকে অস্ত্রমুখে ঠেকিয়ে গ্রেপ্তার করে তারপরে যা খবর তাই হয়েছে। এবং কিছু পাকিস্তানি আর্মিও তিনি সেদিন গ্রেপ্তার করেছেন তার কমান্ডের মধ্যে দিয়ে। তারপরে তিনি 16 শহরে মিলিত হয়ে তৎকালীন বেঙ্গল রেজিমেন্টের যত বাঙালি কর্মকর্তা এবং ইপিআর সবাইকে সংগঠিত করে কিন্তু তিনি শুধু যুদ্ধের আহ্বান করেন নাই, জনগণকে দেশের মাতৃভূমি রক্ষার্থে এবং পাকিস্তান বর্বর বাহিনীদের বিতাড়িত করার জন্য যুদ্ধে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন। লড়াই 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 চাই, সময় মতো মাঠে নেই। এ কারণে আমি সবসময় বলি, আমাদের দেশের স্বাধীনতা ভাষণে আসে নাই, কথার মধ্য দিয়ে আসে নাই, এসেছে একটি যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী যুদ্ধ দিয়ে। অনেককে জীবন দান করতে হয়েছে সেদিন। অনেক নবন তার সংগ্রাম হারিয়েছেন এই স্বাধীনতা যুদ্ধের জন্য। শহীদ জিয়া শুধু ডাক দেন নাই, তিনি নিতে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পাকিস্তানের প্রথম কর্নেল জাজুয়া শহীদ জিয়ার হাতে নিহত হয়েছে। শেখ হাসিনাকে বলবো, আপনার আশেপাশে যারা আছে একটা বের করেন তো যে গুলি ঢুকেছে। 71 সালে একটা যুদ্ধ করে একটা গুলি ছুটতে পারছে। আপনার যারা মুক্তিযোদ্ধা নাই এমন কথা আমি বলবো না, অপবাদ দেব না, আছে সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়। আর জিয়া রহমানের সাথে যারা আছে তারা সবাই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? এটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য, ঠিক? আজকে এই যে গণতন্ত্রহীন একটি রাষ্ট্র, সার্বভৌমত্ব আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। শুধু একটা পতাকা উঠলেই দেশ সার্বভৌম বলা যায় না। এটা স্বাধীনতা, জাতীয় সঙ্গীত শুনলেই বুঝার কোনো উপায় নাই যে দেশটার সার্বভৌমত্ব আছে, নাই। সে কারণে আজকে মুক্তিযুদ্ধের সপক্ষ মানেই হল গণতন্ত্রের সপক্ষে যারা লড়াই করে, তারা এই দেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। সুতরাং বিএনপি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের সপক্ষে লড়াই করছে জিয়াউর রহমানের সেই দেওয়া আদর্শের ভিত্তিতে, নাকি? যারা ভাবছিলেন জিয়াউর রহমান নাই, বিএনপি যুগ, তাদের মুখে কোন চালি দিয়ে, কি চুনকালি দিয়ে
গৃহবধূ থেকে নেমে এসেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি তার কিশোর সন্তানদের দিকে তাকায়নি। তৎকালীন 10 কোটি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া। বলেছিলেন, ষোলচরের ভোটের তলার থেকে যতক্ষণ গণতন্ত্র রক্ষা না হবে ততক্ষণ আমি ঘরে ফেরত যাব না। জাননি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে বুয়ের বসে এসেছেন। তিনিও কিন্তু যুদ্ধ রণক্ষেত্র থেকে পালায়নি। খালেদা জিয়া এখনো পালায়নি, এখনো বেঁচে আছে। বন্দি রেখেছেন। অসুস্থ শরীরের কান্না কাতরানি শোনার জন্য গণভবনে বসে বসে টিপ্পনি কাটেন। খালেদা জিয়ার নামটা কানে যখন যায় তখন তো প্রেশার 160-170 উঠে যায়, তখন তো চোখের ঘুম হারাম হয়ে যায়। রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। এই তো আছে অবস্থা। আমি আসল কথায় আসি। আজকের আলোচনাটা কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা রেখেছে। যেরকম বহুমুখী কর্ম, একটি রাষ্ট্রযন্ত্র এবং উৎপাদনের ক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য, অনেক বিষয় আছে। যেরকম প্রত্যেকটা জায়গায় তিনি শুরু করে গেছেন এবং কিছু পথ এগিয়ে গেছেন। তাকে পুরো পথে কিন্তু দেয়নি এই চট্টগ্রাম সার্কিট হাউসে। তার দেশি বিদেশি যারা দেশের মঙ্গল চায়নি তারা জিয়া রহমানকে সেদিন নির্মমভাবে হত্যা করেছে। সে কারণেই জিয়ার জীবনের শুরু চট্টগ্রাম থেকে, জিয়ার শেষ বাংলাদেশের চট্টগ্রাম। তার জীবন বাংলাদেশটাই হল বিএনপি গড়া রণাঙ্গনের যুদ্ধ আর দেশ গড়ার একটা সংকল্প, একটা লড়াই। প্রতিটি ক্ষেত্রে মানুষকে তিনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। সবাইকে মাঠে নামাতে পেরেছিলেন, স্লোগান দেওয়ার জন্য না। তিনি বলতেন, স্লোগানে মুক্তি আসবে না, আমাদেরকে উৎপাদনমুখী হতে হবে, আমাদেরকে কর্মমুখী হতে হবে। হাত বেকার রাখলে জাতি উন্নত হবে না। প্রত্যেকটি মানুষের হাতে কাজ পৌঁছে দিতে হবে, তাহলে একটা আত্মনির্ভরশীল, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে পারে। আমরা ওনার থেকে ডাকে যেমন যুদ্ধ করতে পেরেছি, তাতে যেমন একটি গর্ব আছে। মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বুক টান করে এখনো কথা বলতে পারি। আর তার সাথে এই দেশপ্রেমিক জনগোষ্ঠীকে একত্রিত করতে জাতীয় ঐক্যের যে ভিত্তি স্থাপন করেছিলেন, ডাক দিয়েছিলেন জিয়া রহমান, সেই শুরু থেকে তার সাথে ছিলাম। এখনো আপনাদের দোয়ায় আপনাদের পাশে থাকতে পারছি। হয়তো জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত এই বাংলাদেশের জনগণের পাশেই থাকব। জনগণকে রাস্তায় ফেলে পালিয়ে যাব না। আত্মরক্ষার্থে সীমান্ত অতিক্রম করে এসে আজকে আমার মনে পড়ে, তখন আমি যুবদল করি, সকাল 7টায় এই ঢাকা শহরের আবহাওয়াটা কেমন থমথমে মনে হচ্ছিল। কেউ বলছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানলাম জিয়া রহমান আমাদের মাঝে নেই। আমরা তখন বিএনপি দলীয় কাজের সামনে। জিয়া রহমান ঢাকার থেকে গিয়ে 2 তারিখে একটি জনসভা করবেন বাইতুল মোকাররমে। দায়িত্ব ছিল যুবদলের হাতে এই জনসভাটাকে সংগঠিত করা। তাই প্রচারের জন্য 60টি মাইক তখন বিএনপি অফিসের সামনে সকালবেলা হাজির। প্রত্যেকটি মাইকের জন্য তো 2টা লোক দরকার। আমরা 100খানেক লোক। জিয়া রহমানের মৃত্যুর পর স্তব্ধ ঢাকা শহর। কে কি করবে তখনও দেশের হারা।
তখন আমরা না বুঝেই এই 1 থেকে 150 ছেলে স্লোগান দিয়ে শুরু করলাম, জিয়া তোমায় কথা দিলাম স্বাধীনতা রাখবো, জিয়া তোমায় কথা দিলাম গণতন্ত্র রাখবো। এই সংকল্প নিয়ে, এই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে মাত্র 120 থেকে 30 জন ছেলে, তৎকালীন আমরা যুবক, আমরা ফকিরের পুরের মোড়ে এসে দেখি পিছনে তাকে হাজার লোক। ফকিরা পোল থেকে যখন বঙ্গভবনের মূল ফটকে গেলাম, তখন লোক বলার আর সুযোগ নাই, পিছনে শুধু লোক, সাধারণ জনতার ঢেউ ভাঙল। সেখান থেকে ঘুরে আবার বায়তুল মোকাররম হয়ে আবার যখন আসি, তখন ঢাকা শহরের অলিতে গলিতে মানুষের ঢল নেমে গেছে। যে প্রতিবাদ আর এই ঘরের মুখেই তৎকালীন ষড়যন্ত্রকারী যারা ক্ষমতা দখল করতে চেয়েছিল, পর্দার অন্তরালে তাদের নামটা রয়ে গেছে। যারা শুধু মারা গেছে, বিচার হয়েছে, তারাই একমাত্র নন, তার পিছনে একটি শক্তি ছিল। তারা চুপসে গেলেন, তারা চুপসে গেলেন। এটাই জিয়া, এটাই জিয়া। মান্নাদের একটা গান শোনান না, খুব প্রসিদ্ধ, কাগজে লিখো না নাম, যে নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, যে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখিও নাম, যেদিন চিরদিন রয়ে যাবে। জিয়া রহমানের কর্মময় জীবন, তার দেশাত্মবোধ, দেশের জন্য যদি ত্যাগ, তাকে বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে তার নাম লেখা। এই নাম লেখা যায়, ছিঁড়া যায় না, এ নাম মুছে যায় না। জিয়ার ছবি পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগবেন না। আর মাঝে মাঝে কিছু মামলায় অমুকের ছবি ছড়ছে, নাম বললাম না, কিন্তু জিয়ার ছবি ছড়ছে। জিয়ার ছবি ছাড়ার জন্য কারোর বিরুদ্ধে মামলা করতে হয় নাই, কারণ জিয়ার ছবিতে কেউ হাত দিতে সাহস ঠিক। সে কারণেই কোনো কোনো মৃত্যু হয় হালকা, কোনো কোনো মৃত্যু হয় অসংখ্য ভারী, যার ওজন করা সম্ভব হয় না। তার চেয়েও কিন্তু জনপ্রিয় নেতা আমরা দেখলাম, তিনিও দুর্ঘটনায় নিপতিত হলেন। যা এটা গণতান্ত্রিক রাজনীতি, সচেতন বোধ রাজনীতি, এই হত্যাকাণ্ডকে কখনই পছন্দ করতে পারেন না। যদি আমি 15ই আগস্টের কথা বলি, কেন সেদিন নীরব, কেন সেদিন তারা কাপড় খুলে লুঙ্গি পরে গামছা পরে পালাবেন, কেন নেতার লাশটা দেখতে গেলেন না, কেন একটা ডায়েরি জানাজা করলেন না, কেন নেতাকে শ্রদ্ধা জানাবেন না। আর এই যে আসতেছে 15ই আগস্ট, কাঁদো বাঙালি কাঁদো বিজ্ঞাপন দিতে, বিজ্ঞাপন দিয়ে এখন কাঁদাতে হয়। আর যারা সেই গাছের সাথে বেইমানি করে বঙ্গবন্ধুর শপথ নিয়ে, তারা আজকে শেখ হাসিনার অত্যন্ত প্রিয় হয়ে যায়। হবেই তো, শেখ মুজিব না বললে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন। সে কারণেই মনে হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে মোস্তাকের সহযোগীরা আজকে হয়েছে শেখ হাসিনার সহযোগী। কি গলা ফাটায় না ভাবার বাবা, সেদিন গলার আওয়াজ শুনি নাই, সেদিন কান্নার আওয়াজ শুনি নাই। অর্থাৎ আদর্শহীন রাজনীতিতে নেতার প্রতি শ্রদ্ধা সৃষ্টি হয় না। জিয়া রহমান একটা আদর্শ দিয়ে গেছেন বলেই আসো, জিয়ার পিছন নাম শুনে মানুষ জেগে ওঠে। এটা আমাদের কোনো বাহাদুরি না। মানুষ যদি পছন্দ না করে, আমরা গলাবাজি করে কয়েকদিন ধরে রাখো, আমরা কথা না বললেও জিয়ার নাম শুনে সবাই রাস্তায় নেমে আসে। আজকে খালেদা জিয়ার কথা শুনে সবাই রাস্তায় নেমে আসে কেন? অর্থাৎ খালেদা জিয়া ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন, ফর দ্য পিপলস। জিয়া রহমানই একই। জিয়া রহমান জনগণের জন্য জন্মেছিল, জনগণের জন্য জীবন দিয়েছে, জনগণের জন্য কাজ করেছে। সুতরাং জনতার জিয়া, জনতার খালেদা জিয়া কখনো মরে না, মরবে না। তার ধারাবাহিকতাই তো আজকে যে শূন্যতার সৃষ্টি করতে চেয়েছিলেন জিয়াকে,
মরার পর সেই শূন্যতাটা পূর্ণ করেছিল কে? খালেদা। খালেদা জিয়াকে বন্দি করে আজও আটকে রেখে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে চেয়েছিলেন, পারলেন না। হাজির উপস্থিত হয়ে গেছে কে? তারেক রহমান। কত দূরে থাকে তার আওয়াজ শুনলেই শেখ হাসিনা ঘুম হারাম হয়ে খালি প্রতিদিনই আনতেছে, প্রতিদিনই ফাঁসি দিতেছে, প্রতিদিনই জেল দিতেছে। না, তারেক রহমান দেশে ফিরবে, তখন শেখ হাসিনা কোথায় থাকবে, জেলখানা থাকবে কিনা, অন্য দেশে থাকবে আমার জানা নাই। কিন্তু খালেদের যে ইজিয়ার ছেলে তারেক রহমানকে শেখ হাসিনা ফিরে আইনা বিচার করবো, অতটুকু তৌফিক বোধহয় আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তো আন্তর্জাতিক নয়, এখানে শিল্প, বাণিজ্য, অর্থনীতি, এর সাথে তো জিয়া রহমানের নামটা অঙ্গাঙ্গভাবে জড়িত। জিয়া রহমানের হাতে ক্ষমতা কখন আসছে? আপনি যদি বাজারে সিধা ব্যাগ নিয়ে যান, যতই বাজার করেন ব্যাগে কি থাকবো? তার মানে হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ যে বটমলেস বাস্কেট, অর্থাৎ বাস্কেট আছে তলা নাই, সব লোকটান কম্বল ছিলি, কত রকম হাইজাক, লুণ্ঠন ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। আবার নতুন করে আবার নতুন কথার কাছে চাপা পড়ে গেছে। সুতরাং সেই জিয়া রহমান এই অপবাদ ঘটাতে সক্ষম হয়েছে। তিনি অর্থনীতির একটি মজবুত অবস্থান নিয়ে আসছেন। আমাদের জানেন কি না, জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন বা দায়িত্বে আসেন, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি কিন্তু সর্বপ্রথম অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব হাতে পেয়েছেন। এটা বলে আপনারা জানেন, আমরা অর্থমন্ত্রী বলতেছি, সাইফুর রহমান বলছি, এমন হুদাকে জানি, কিন্তু জিয়াউর রহমান সর্বপ্রথম যে তার যে উপদেষ্টা মন্ডলী যে ছিল, তিনি ছিলেন অর্থ মন্ত্রণালয়। আপনাদের আরেকটি কথা জানা আছে, বাংলাদেশে যখন প্রথম পে কমিশন হয়, প্রথম পে কমিশন শেখ মুজিব কর্তৃক, সেই পে কমিশনের প্রথম সদস্য ছিল জিয়াউর রহমান। তার পক্ষ থেকে সেনাবাহিনীতে দ্বিতীয় সদস্য ছিল সাইফুর রহমান, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে। এই বিষয়গুলি আপনারা জানতে বলে বুঝতে হবে জিয়াউর রহমান কি। আর জিয়াউর রহমান কি যদি বুঝতে পারেন, তাহলে আর থেকে গুলি করে রাস্তা থেকে হটাতে পারবে না কোনো শক্তি, ঠিক না? সুতরাং গোটা অর্থনীতিটাকে তিনি সচল করলেন। অর্থনীতি সচল করতে হলে কি করতে হবে? অর্থনীতির সাথে যে সম্পৃক্ত যে এলাকাগুলি আছে, কি শিল্প, কলকারখানা, নারী শিল্প, ক্ষুদ্র শিল্প, বিভিন্ন ধরনের শিল্প, যেগুলি ৭৫ সাল পর্যন্ত কি হচ্ছে, বিদ্যা গোডাউনের মাল বেছে ফেলেছে, কাঁচামাল বেছে ফেলেছে, যন্ত্রপাতি বেছে ফেলেছে, অর্থাৎ শিল্প কারখানা চলে না। তিনি সেই শিল্প কারখানাগুলিকে একটি নিয়মতান্ত্রিক পন্থার মধ্যে নিয়ে আসলেন। হাজিরা দিব না, বা হাজিরা দিল শ্রমিক লাগবো ৫,০০০, সেখানে আছে ১০,০০০। জিয়াউর রহমান এই শ্রমিকদের কে রাজনীতি করতে হবে, শ্রমিকের রাজনীতি। যিনি শ্রমিক পান তিনি শ্রমিক নেতা হতে পারবেন না। তিনি একটা শৃঙ্খলা ফিরে আনলেন, কলে কারখানায় ঘুরলেন, শ্রমিকদের পাশে পাশে থেকে কাজ তিনি কিছুই করেন নাই, খালি একটা উদ্যম শুরু করছেন, সবার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করছেন। নতুন নতুন আবার শিল্প কারখানা, আপনাদের চট্টগ্রামের আরেক সন্তান জামালউদ্দিন সাহেব ছিলেন শিল্পমন্ত্রী, জিয়া রহমানের হাতে স্বাধীনতা যুদ্ধকালের প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
বিভিন্ন জায়গায় টেক্সটাইল এবং জুট মিল এবং গার্মেন্টস আপনি পরে তিনি প্রথম অচল শিল্প কারখানাগুলিকে সচল করলেন, লোকসানি খাতগুলিকে তিনি লাভবান করলেন, আর শ্রমিকদের ফাঁকি দেওয়ার পথটা রুদ্ধ করলেন। জয়রামের সময় মিটিংয়ে যদি কারখানার শ্রমিক আসত তিনি অ্যালাউ করতেন না, কাজ ফেলে কাউকে আনা যাবে না মিটিংয়ে, যার যেখানে কাজ সেখানে। জয়রামের একমাত্র ব্যক্তি যিনি কোন সফরে গেলে ছাত্রছাত্রীদের রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় না, তিনি এই কাজগুলো করতে দেন না। জয়রামের একটা ব্যক্তি যেখানে গেছেন কোন কি গেট, রঙিন গেট অসম্ভব বানাতে পারে না। জয়রামের খাওয়ার টেবিলে 2 থেকে 3টি বেশি আইটেম তিনি কখনো অ্যালাউ করতেন না। যারা আপনাদের বয়স আছে, যারা দেখছেন তাকে তার সামনে থেকে, তিনি ছিলেন মৃদুভাষী, তিনি ছিলেন মৃদুবয়ী, তিনি ছিলেন একজন সৎ ব্যক্তি। অপচয় তিনি পছন্দ করতেন না। সততার প্রশ্নে জয়রামের তুলনা জয়রামকে দিয়ে হয়, অন্য কাউকে দিয়ে হয় না। ঠিক যদি ঠিক হয় তাহলে তার আদর্শটা যদি অনুসরণ না করি দেশটা ঠিক হবে। দেশটা ঠিক করতে তার আদর্শ নিতে হবে। আমাদের তখন একটা যুব সংস্থা হয়, নাম হলো জাতীয় যুব সংস্থা। এই জাতীয় যুব সংস্থাটা কিন্তু যুবদল না, এটাও ভুল না। এটা ছিল একটা অটোনমাস সরকারি যুব সংগঠন। এখানে সবাই আসতে পারছে, সবাই। ডাকসুর এককালীন যে ৬২ সালে শিক্ষা আন্দোলনের যিনি কনভেনার ছিলেন জনাব এনায়েতুর রহমান, তিনি এই যুব সংস্থায় কাজ করেছেন। এই যে আওয়ামী লীগের মন্ত্রী 3 বার ছিল প্রমোদ মান্তি, তিনি আমাদের সাথে যুব সংস্থায় কাজ করেছেন। অর্থাৎ প্রত্যেকটা যুব সংগঠন কে আদর্শ কি বিশ্বাস করে তা জানি না, আমার উৎপাদনে রাজনৈতিক ইতিহাস। এই যুব সংস্থার কাজটা ছিল 17টা ট্রেডের উপরে প্রশিক্ষণ যারা নেবে তাদেরকে বাছাই করা। অর্থাৎ আমাদের কাজটা ছিল আমরা বেকার যুবকদের তালিকা করে যে জেনে উৎসাহী, যিনি মৎস্য চাষে উৎসাহী, তাকে মৎস্য ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিতাম তালিকা, তাদেরকে ডেকে দিত। শুধু ডেকে নিত না, মাসে 300 করে টাকা ভাড়া দিত। একটা গরিবের ছেলে বাইরে গিয়ে থাকবে, সে কিভাবে প্রশিক্ষণটা নিবে? তা তো আজকে না রোজগার না করলে সন্ধ্যাবেলা ভাত খায়। সেই জন্য প্রতিজনকে ট্রেনিংকালীন সময় 300 করে টাকা দেওয়া হয়তো। কোনো ট্রেনিং 2 মাস, কোনো ট্রেনিং 3 মাস, কোনোটা হয়তো 4 মাস লাগতো। এই যে সৌদি আরবে দেখেন যত গেছে, যে এখন বড় বড় বিল্ডিং গেছে ঢাকা এসা, এই ম্যান পাওয়ারের ব্যবসা করে, অধিকাংশ কিন্তু ড্রাইভার, অধিকাংশ ড্রাইভার, কিন্তু আর গাড়ি বলতে কেউ ড্রাইভার পেতে পারবে না। এই চেয়ারম্যান প্রথম ব্যক্তি মধ্যপ্রাচ্যের বাজার দখল করতে হবে, ওদের থেকে ভিক্ষা আনা লাভ নাই। তাই তিনি ড্রাইভার ট্রেনিং 300 টাকা বিনা পয়সায় গাড়ি চালানোর কি করে লাইসেন্স শুরু করলেন। তারপরে কাঠমিস্ত্রি, মেশন, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, অর্থাৎ দক্ষ কারিগর তৈরি না করলে তো বিদেশে পাঠানো যাবে না। এবং চেয়ারম্যান খুব অল্প সময়ের মধ্যে তিনি এই কাজটা করেন। আজকে যে কৃষিতে পণ্যের ফসল উৎপাদনের যে বহুমুখী বিষয় দেখেন, কৃষিতে তখন তিনি মাত্র 1 লক্ষ যুবককে প্রশিক্ষণ দিয়েছিলেন। আধুনিক কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা এবং কীটনাশক নাশক যে ব্যবহার কতটুকু পরিমাণ আর কোথায় কোনটার প্রয়োজন, এই আধুনিক কৃষিতে মাত্র 1 লক্ষ তখন প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। এই যে দর্জিগুলি এখন গার্মেন্টস শিল্পে দর্জি ট্রেনিং সেন্টার খুললেন। ছেলে মেয়েরা যারা ইন্টারমিডিয়েট বিএ পাস, তাদের জন্য সেক্রেটারিয়াল জব
টাইপিং শর্টেন টাইপ শুরু হলো। তিনি প্রতি থানায় থানায় ইউনিয়নে বয়স্ক শিক্ষার মধ্য দিয়ে অশিক্ষার অভিশাপ থেকে যথাযথ মুক্তি দেওয়ার জন্য তিনি চেষ্টা শুরু করলেন। অর্থাৎ 17টা কারিগরি শিক্ষা তিনি দিনব্যাপী 24 ঘন্টা তিনি সেগুলোকে চালু হচ্ছেন। কারণ আমি শ্রমবাজার পাচ্ছি, দক্ষ শ্রমিক না হলে দিতে পারবো না। আজকে কিসের উপর দাঁড়ায় আছে? ওই যে জিয়াউর রহমান সেদিন শ্রমবাজার দখল করেছে, দক্ষ শ্রমিক পাঠিয়েছে, তার ধারাবাহিকতা এখনো চলছে। অনেকেই বয়স্ক হয়েছেন, কিন্তু অনেকে আবার নতুন করে যাচ্ছেন। একমাত্র প্রথম বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র এই শ্রমবাজার। এবং জিয়াউর রহমান প্রথম ব্যক্তি বাংলাদেশে যিনি চাকরি দিয়ে বিদেশে পাঠিয়েছেন। এখনো যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যায়, রাস্তায় ডুবে পড়ে। এবং ইতিপূর্বে কোনো মানুষ সরাসরি চাকরি নিয়ে বিদেশে যায় নাই। লেখাপড়া করতে গেছে, পিএইচডি করতে গেছে, স্কলারশিপ নিয়ে গেছে, হয় বাবার টাকা গেছে, না হলে ওখানে এই হোটেলে থাকা বাসন ধুইছে, পেঁয়াজ করছে, বিভিন্নভাবে তারা লেখাপড়া করছে। কিন্তু জিয়াউর রহমানই কিন্তু প্রথম শুরু করেছিল সরাসরি ঢাকা থেকে চাকরি দিয়ে বিদেশে পাঠানো। আর যদি এইটুক না থাকতো তাহলে শেখ হাসিনা ভাতের সাথে কাঁচা মরিচে জুড়তো না, কারণ তার দামে 200 টাকা। এই যে আমি বলছি ট্রেনিং, কাঠ মিস্ত্রি ট্রেনিং, এটি কি আমরা কিন্তু বুঝতে পারি না প্রেসিডেন্ট এমনি কি করতেছে। কিন্তু আমাদেরকে দিন রাত্রি খাটছি, খেতেও আনন্দ পাচ্ছি। আজকে এই বয়সে এসে বুঝলাম, সেদিন যদি তিনি আমাদেরকে এভাবে না খাটাতেন, এভাবে পথ না দেখাতেন, তাহলে আজকে 74-এর দুর্ভিক্ষের মতো সারা বছর দুর্ভিক্ষ লেগে থাকবে। তিনি সর্বপ্রথম এটা পরেই তিনি ধরলেন ডিজি ইন্ডাস্ট্রিকে, এই ছোট বড় কলকারখানা গার্মেন্টস গড়ে তোলা। এর আগে 2টা গার্মেন্টস কোম্পানি ছিল, একটা দেশ গার্মেন্টস আর একটা অ্যারোস কোম্পানি। কিন্তু এটা যে বিস্তার, এই বিস্তারটা তিনি শুরু করলেন অনেক চিন্তা করে যে আমাদের যে লেবারের কষ্ট, তাদের সেই কষ্টে যদি আমরা তাদেরকে এখানে কর্মসংস্থান করে বিদেশে উৎপাদিত পণ্য রপ্তানি করতে পারি, তাহলে প্রতিযোগিতায় বিশ্বের কেউ আমাদের সাথে টিকতে পারবে না। আজকে বাংলাদেশের মধ্যে একটা ক্ষুদ্র দেশের সাথে পোশাক শিল্পের কোন বড় বড় দেশ টাকা দিয়ে করতে পারছে না। যদিও দক্ষিণ এশিয়াতে প্রথম গার্মেন্টসের উৎপত্তি হয় শ্রীলঙ্কা, কিন্তু শ্রীলঙ্কার এনটিটি ওই যে ওখানে একটা আন্ডেস্ট করলো, গৃহযুদ্ধ বাধায় দিল, তাই শৃঙ্খলা গার্মেন্ট সেই গার্মেন্ট শিল্পটা তারা ভেঙে পড়ল। সেই শ্রীলঙ্কা থেকে লোকগুলো ঢাকায় এসে আমাদের দেশে যারা গার্মেন্ট বোঝেন না, তাদেরকে নিয়ে একটা গার্মেন্ট শিল্পে তারা নিযুক্ত হলো। আমার মনে হয় আমার কথাটা অসত্য না, এখনো প্রমাণ পাওয়া যাবে যে বিভিন্ন গার্মেন্টস সেকশনে প্রকিউরমেন্ট অ্যান্ড প্রোডাকশনে ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু বাইরে, আমাদের দেশে না। এগুলো আমরা নিজের চোখে দেখেছি। সে কারণে খুব তাড়াতাড়ি আমাদের দেশে যারা প্রথম গার্মেন্টস শিল্পে গেছে তারা গার্মেন্টসের বয়স বোঝে না। কিন্তু ওই যে প্রশিক্ষিত লোকগুলো এখানে তারা খেয়ে আসছে, তাদের মাধ্যমে কেউ কিন্তু স্লিপিং পার্টনার হতে কাগজে বলবে না, হয়তো বেতনভোগ কর্মচারী হিসাবে। তো সুতরাং এইভাবে তিনি আজকে পোশাক শিল্পটাকে যে জায়গায় নিয়ে আসছিলেন, আজকে সরকারের ভ্রান্ত নীতির কারণে সেই বাজারের ভাটা পড়ছে। পরে নাই রপ্তানি করে নাই, কমছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস হলো যে সমাজতন্ত্র। এখানে জিয়াউর একটা নতুন আনলেন কি মুক্তবাজার অর্থনীতি, ওপেন এলসি। জিয়াউর রহমান যতক্ষণ ক্ষমতায় আসছে তার আগে কোন ব্যবসায়ী চট্টগ্রামে গেলে এই যে ব্যাক টু ব্যাক এলসি কারো দিতে জানতো না।
তারা এলসি তো জানি খাদ্যমন্ত্রী এখনো অনেক বড় বড় এলসি খুলে মানে মাল আনে, কিন্তু এক দেশ থেকে মাল আনে আবার আরেক দেশে যে পাঠানো যায়, যে ব্যাক টু সিস্টেমটাই তো ইন্ট্রোডিউস করলো প্রেসিডেন্টই হবে না। প্রথম দিকে আমাদের দক্ষ রপ্তানি খাতের লোক ছিল না, যে কারণে প্রথম গার্মেন্টসে কিছু কিছু লোক এই গার্মেন্টসের আমাদের কাপড় স্মাগলিং করত, কারণ তখন এই পণ্যপত্রটা বুঝে উঠতে পারতো না, মানে কতটুক কাপড়ে কতটুক কিছু হয়, কত ধরনের কাপড়ে কতটুকু ওজন হয় জানা ছিল না। এখন কিন্তু এই রপ্তানি খাতে যারা নাকি চাকরি করে তারা কিন্তু এখন দক্ষ, ইচ্ছা করলেই কিন্তু এখন না ছয় করার কোনো সুযোগ নাই। তো সুতরাং কয়টা এখানে আছে সাবজেক্ট? হ্যাঁ, শিল্প বাণিজ্য অর্থনীতি এটা তো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। বাণিজ্য নাহলেও অর্থনীতি সমৃদ্ধ হয় না। আর শিল্পের উৎপাদন বাড়া এবং ইনপুট সাবসিডি, অর্থাৎ আমার যে পণ্যটা জনগণের দরকার সেটা বিদেশ থেকে আমদানি না করে তার বিকল্প আমরা যদি নিজেরা উৎপাদন করতে পারি তাহলে আমরা বৈদেশিক বিকাশ সাশ্রয় করতে পারি। এটাই তো। সুতরাং এই বিষয়গুলি তো উনি অত্যন্ত দক্ষতার সাথে পথের ঠিকানা দিয়ে গেছেন মানুষকে। উনি একটা উন্মাদনা তৈরি করেছিলেন এই শিল্পক্ষেত্রে, প্রাইভেট সেক্টর। আমাদের যে সরকারি মালগুলি ধার কি সব ব্যাংক বিমা বড় বড় ভারী শিল্প কি করছে, ন্যাশনালাইজ করছে, জাতীয়করণ করছে। ওদের বাকিবার বড় সমাজতন্ত্র স্বাধীনতা উত্তরকালে এই সময় শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করার লোক ছিল না, এই সময় শিল্প প্রতিষ্ঠান কেনার লোক ছিল না, ছিল। সেই কারণে জাতীয়করণ করতেছেন নন রেসিডেন্ট ভ্যাসেল প্রপার্টি। এর মালিক পাকিস্তানে তারা গেছে না, কিন্তু মালিক তো রাষ্ট্র হবে। এই যে ব্যাংকগুলিকে তারা রাষ্ট্রীয়করণ করলো, আজকে ব্যাংকের দুর্দশা। আরো ফকিরের থলিতে যে টাকা আছে দুদিন পর ব্যাংকের লকারে টাকা থাকে, অর্থনৈতিক যে অবস্থা তৈরি করছে। এক শিক্ষা জয়নাথ শিক্ষা একাই ন্যাশনাল ব্যাংক হয়ে গেল। প্রাইভেট সেক্টরের প্রথম ব্যাংক ন্যাশনাল ব্যাংক। এটা যে দাম ছিল, এটা যে জনপ্রিয়তা ছিল, এটা যে গ্রাহক ছিল, এটা যে ডিপোজিটার ছিল, আজকে জনতার ওই ন্যাশনাল ব্যাংক দেখতে মানুষ যদি আবার টাকা নিয়ে গেছে এই অবস্থা তৈরি করছে। ভুয়া নামে জন্ম নেয় তাদের নামে কি ক্রেডিট কার্ড নেওয়া কত ছোট কোটি টাকা বিদেশ। সুতরাং আজকে অর্থনীতির কেন 2 বছর আগে এই অর্থনীতির অবস্থা ছিল না? কারণ ক্যান্সারে আক্রান্ত হলে কিন্তু প্রথম বোঝা যায় না, যক্ষা আক্রান্ত হলে কিন্তু বোঝা যায় না প্রথম। একবারে যখন কাবু হইবে তখন ডাক্তারের কাছে দেখবেন, তখন ডাক্তার বলার সময় থাকে না। দেখি ছোট 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 ছিচকা চুরি থেকে আপনাদের বড় বড় চুরি করতে কি অনেক 15 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। সরকার কিন্তু অস্বীকার করে না যে পাচার পায় না। যদি অস্বীকার না করে টাকাগুলি গেল দিতে, টাকাগুলি কি ভিসা আগে গেছে? টাকাগুলি কি ওপেন গেছে? ওপেন যায় না। সুতরাং এই যে লুণ্ঠিত টাকা এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে জমাকৃত টাকা, একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে যদি 5,000 কোটি টাকা লাগে তার প্রায় দেওয়া হয় 15,000 কোটি টাকা, শেষ করতে গেলে দাঁড়ায় 22,000 কোটি টাকা। 750 কোটি টাকা ফ্লাইওভার যাত্রাবাড়ি সারা হোসেন খোলা দেওয়া, ওই জন্য কি মহানদ্দিন আর ফখরুদ্দিন দুর্নীত এসে এইগুলো বন্ধ করবে। বন্ধ করার পরে ওনারা যখন ক্ষমতা আসলো, শেখ হাসিনা যখন আবার ক্ষমতা আসলো, সারা হোসেন খোলা নেওয়া আছে তাহলে কোথায় 600 কোটি ওটার পদে দুর্নীতি, আর 22 কোটি টাকা যখন
আপনি আইডেল মানে বাংলাদেশের রেজাল্ট দেখেন এই বই মেলার সবচেয়ে ইম্পর্টেন্ট রাষ্ট্রের আয় ব্যয় সবকিছুর জন্য যত শোষণ বাংলাদেশের গ্যারান্টি সেটাই করা হয় ভিসা এটা বেশিরভাগ কম থাকে বেশিরভাগ মানে যদি খরচ না হয় তাহলে ইনকাম হবে করতে আজকে চিন্তা করে 15 লক্ষ কোটি টাকা এই ইট পাথর সিমেন্টের বানাই করে এই টানেল চ্যানেল বানাই ওয়াপাস করছে এই টাকা যদি তিনি লুট না করে সঠিকভাবে যদি অর্থনয় করে বলে করে করতো আর এই টাকাটা যদি শিক্ষাখাতে বিনিয়োগ হতো তাহলে তাদের সাথে ভূগোলের সাথে রান্না করছে ভূগোলটা খুঁজে পড়ে আচ্ছা একটা কোনো দেশে থাকতে পারবো কেন কর্মসংস্থান না কর্মসংস্থান ক্ষমতার বাইরে আজকে এখনো আমাদের দেশের মানুষ মানবিক মূল্যবোধ থেকে এখনো কিছু কিছু প্রকাশ্য অথবা গোপনে সহযোগিতা করে তাই ভোটার মিছিল এখন করতে পারে এখনো সেই দুঃখে অনায় অর্থায় মৃত্যু আমরা লক্ষ্য করছি কিন্তু এই অবস্থা চলতে থাকে ৭৪টি হারানো বাংলাদেশ কিন্তু এবার ছোটখাটো ব্যবসায়ী বেশি বেশি কোন অবস্থা নিয়ে দাবি করছে আজকে অর্থনীতি ১৫০ দেখা যায় কোথায় ৫০০ টাকা ২০০০ টাকা খরচ দেখাইছে বিদেশ করে টাকা আনছে ২০০০ টাকা সুদ দিবেন না কাম করলেন ৫০০ টাকা সুদ দিলেন ২০০০ টাকা লাভ হলো মানুষ খাবে লাভ হলো মানুষ খাবে বলেন চায়না বলেন মিশরের বলেন যারা টাকা দিচ্ছে আপনার খরচ করছেন কি করছেন তার লুট করছেন কি লুট করেন নাই সেটা তো বড় কথা না কথা বলে টাকা ফেরত দিতে হবে তার সুদ দিতে হবে আপনি আমাদের কথা বলবে আমরা সুদ নেই মানতে আসল নেই মানতে সুদ মান আজকে সুদের টাকাটা ফেরত দেন না যত টাকা দেরি করছে নাই আর বন্ধু রাষ্ট্রের কথা বন্ধুর বিরুদ্ধে তো কিছু বলা যায় না আপনারা শেখ হাসিনা নিজে বলছে কত দিন অনেক বেশি আর দেওয়ার কিছু নাই এটা শেখ হাসিনা 164 করছে না ভারতকে অনেক কিছু দিচ্ছে এটা 164 না জনগণের সামনে বলতেছি আর কত দিন তারপরে ভারত যদি মনের না রাখে বলছি কিনা আর ওই যে ছেলেদের একটা ছিল কি নাম পড়াশোনা না মনীষের মাঝে মাঝে সত্য মমিন উনি তো সবাই সেদিন করছি যে আমি বলেছি ভারতকে যে আইনরা শেখ হাসিনাকে ক্ষমতা রাখে আর কৃষিমন্ত্রী আন্তর্জাতিক কি করবেন কি বলবো যে বিএনপি লোকজনকে যদি আমরা আগে ধরা পারতাম তাহলে যেন ক্ষমতাই দিতে পারতাম না এমন ক্ষমতাদার ভক্তি বিএনপি লোকজনকে জেলখানায় ঢুকাইয়া ওনারা ক্ষমতায় আসছে হ্যাঁ এই অবস্থা আমাদের আসছে সেই কারণে আমাদেরকে হতাশ আমরা করব আমরা হয়তো ক্লান্ত ভোটের হাজারা দিকে ক্লান্ত ২০০০ টাকা না নেই তারপরে একটা কথা আছে পুরান আমলে কোন কাছে দুটো অনেকের হাত করে থাকে